হ্যাঁ, ঘুমোতে ঘুমোতে 12টা, 2:30টাতে উঠতে হবে, 3টা 3:30টার মধ্যে শেষ করতে হবে। 7টার সময় ইফতারি, টোটাল 15.5 16 ঘন্টা। That's why we have to do the distance. Total distance that she said it like 2 ঘন্টা লাগে। হ্যাঁ, ওখানে তো 22 ঘন্টা, মানে ইফতারি করেই সেহরি। ইফতারি করে কিছুক্ষণ একটু হেঁটে করে আর নামাজ পড়তে পড়তে নরওয়েতে নরওয়েতে 23 ঘন্টা দিন থাকে, 1 ঘন্টা মাত্র অন্ধকার দেখা যায়, তাও হালকা হালকা অন্ধকার। ওখানে তো হয় না, সেখানে আসলে পরিমাণ বেশি। আমার এক কলিগ আছে, আমার শুরুর টাইমে আমরা যাদের আন্ডারে কাজ করেছি, আমার টিম লিডার ছিল, উনি নরওয়েতে আছেন। লন্ডনে তো কর্টেক্সফুল ব্যান করে দিতে হবে রাস্তাঘাটে, আর যদি রাখে তাহলে মানে পারমিশন নিয়ে রাখে। দিন অনেক বড় না, ওদের তো 18 ঘন্টা 18 ঘন্টার মতো। লন্ডনে তো মানে নিউ ইয়র্কে ইয়াতে আর কি পুরো পুরো যুক্তরাজ্যেই ওদের সময়টা খুব কম, 5-6 ঘন্টা। মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে মানে ওরা তো মাঝামাঝি আছে, সো ওদের হচ্ছে দিনের পরিভাগটা বেশি। সৌদিতেও তাই, কিন্তু কাছাকাছি। এপাশে ওপাশে যারা আছে না, বিশেষ করে জাপান আর আমেরিকা, একদম সমুদ্রপৃষ্ঠের এপারে আর ওপারে যদি গর্ত করা যায় না জাপান থেকে, তাহলে আমেরিকাতে উঠে যাবে, এরকম অবস্থা। তো ওদের কিন্তু আবার ওই 12 ঘন্টার কাছাকাছি দিন রাত। আমরাও কাছাকাছি সময় আছি, কারণ আমরা এই আশপাশে, তো আমরা কাছাকাছি সময়। বাট আমাদের এবার মানে এই সিজনটাতে তো 15-16 ঘন্টা দিন থাকে। শীতকালে তো দিনের পরিমাণ কম থাকে, একটা 5টা বেজে যায়, 5টা এদিকে 5টা, 12 ঘন্টার মতো থাকে। রোজা ধরেই যাওয়ার কথা, যাই হোক। হ্যাঁ, হ্যালো। কে আসছে? কে আসছে? বিরক্তিকর না? আচ্ছা, আমি আসি, জিজ্ঞেস করবো না। আমি জিজ্ঞেস করবো না, আমি আসি, জিজ্ঞেস করবো না। আচ্ছা, আমি যে অফিসে আসছি, ক্লাস শুরু করছি। এরা নিজেরা যেরকম না ওরকম ভাবে করা উচিত। না না, বলা দরকার নেই। আচ্ছা আচ্ছা, বোঝাতে হবে, অভ্যস্ত। আচ্ছা, এটা দেখেন যে কিভাবে একটা প্রজেক্ট নিয়ে আসবেন। সবাই একটু খেয়াল করেন যে আপনি যদি জুমলার প্রজেক্ট নিয়ে আসতে চান অথবা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট, রুলস সেম। আপনাকে 2টা ফাইল নিয়ে আসতে হবে, জ্যাম্পের মধ্যে থেকে
প্রথমে হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটা নেবেন, আমি ভিডিওতে রাখছি। প্রথমে হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটা নেবেন htdocs থেকে আপনার যে প্রজেক্টটা। ও সরি, আপনাদের ওয়ার্ডপ্রেসটা তো ভিন্ন লোকেশনে আছে, তাই না? আমি জুমলারটা দিয়ে দেখাই। হ্যাঁ, আপনাদের জুমলারটা কি নামে ছিল? জুমলা ই কমার্স একটা ছিল, মনে করেন এটা হচ্ছে জুমলা ই কমার্স, এটা ওয়েবসাইট। আপনি জুমলার আর ওয়ার্ডপ্রেস এসে, আমি ওয়ার্ডপ্রেসটাও আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো এখানে জুমলা ই কমার্স আছে, আপনারা এই ফোল্ডারটা কপি করবেন ফার্স্ট। এটা হচ্ছে মূল ফাইল। জুমলা ই কমার্সটা কপি করে কোথায় এনে রাখতে হবে? যে মেশিনে নিচ্ছেন, যে মেশিনের সার্ভারে আপনি সেট আপ করছেন, তার htdocs এর মধ্যে রাখতে হবে। 1 নাম্বার, এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, রাইট? আর আমরা যে অ্যাকশনগুলো করি বা যে ডাটাগুলো রাখি সেটাকে বলা হয় ডাটাবেস। ডাটাবেস, আমি যখন কোনো পোস্ট দিচ্ছি, আমি কোনো পেজ তৈরি করছি, কোনো আর্টিকেল লিখছি বা যত ধরনের অ্যাকশন করছি, সব থাকছে কোথায় গিয়ে? ডাটাবেসে গিয়ে। সো ডাটাবেসে গিয়ে আপনাদের যে কাজটা করতে হবে, যে এটাও তো আপনার প্রজেক্ট, আপনি কোথা থেকে নিচ্ছেন? জ্যাম্পের htdocs থেকে। আর এর যে ডাটাবেসটা আছে, এটা আছে কোথায়? জ্যাম্পের ভেতরে দেখবেন যেন মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার আছে। মাইস্কুয়েল ফোল্ডারের মধ্যে আরেকটা সাব ফোল্ডার আছে যার নাম কি? ডাটা। ডাটা ফোল্ডারের মধ্যে আপনার ওই প্রজেক্টের জন্য ডেটাবেস আছে, এই যে ডিবি জুমলা ই কমার্স। আমি যে নামে প্রজেক্ট করি সেই নামে ডেটাবেস করি, এই জন্যই কিন্তু এভাবে রেখেছিলাম যাতে মনে থাকে। তো এই ডেটাবেস ফোল্ডারটা যাবে মাইস্কুয়েলের ডাটা ফোল্ডারে। আপনি যখন বাসা থেকে নিয়ে আসবেন, htdocs থেকে কোনো জুমলা প্রজেক্ট নিয়ে আসবেন, সেটা এনে রাখবেন কোথায়? এখানকার জ্যাম্পের htdocs-এ। আর আপনার মেশিনের জ্যাম্পের মাইস্কুয়েলের ডাটা ফোল্ডার থেকে যেটা কপি করে নিয়ে আসবেন, এটা এখানে এসে সেম লোকেশনে জ্যাম্পের মাইস্কুয়েলের ডাটা ফোল্ডারে রেখে দেবেন। আমি বোঝাতে পেরেছি? যদি এটা ওয়ার্ডপ্রেস হতো মনে করেন, সেম কাজ। আমি আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্টটা আছে সেটা আমি রেখেছিলাম ডি ড্রাইভে। এটা একটু দেখায়, জ্যাম্পের ভেতরে htdocs এর মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা হচ্ছে আমাদের সাইট। আর এই ডাটাবেসটা কোথায় আছে একটু বলেন তো? এই যে MySQL, হ্যাঁ MySQL, তারপরে ডেটার ভিতরে কোনটা আমাদের? এই যে ডিবি ওয়ার্ডপ্রেস ব্লগ। এটা ক্লিয়ার সবাই? তো এবার আমি সেকেন্ড যে বিষয়টা দেখাচ্ছি, আপনার রিকোয়ারমেন্ট ছিল সাথে আরও কারো, কিভাবে শেয়ার করবেন আপনি কোনো কিছু গুগল ডক্সে শেয়ার করবেন। এটা হচ্ছে আমি গুগলের অ্যাকাউন্টে ঢুকেছি, চলে গেছে। এই যে ইয়েটা বক্স সাইন দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন যেন গুগল প্লাস, সার্চ, ম্যাপ, প্লে, জিমেল, ড্রাইভ, ক্যালেন্ডার। আমরা যাবো কোথায়? ড্রাইভে, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আপনি কোনো একটা ফাইল আপলোড করবেন। ওকে, আপনি কোনো একটা ফাইল আপলোড করবেন, মনে করেন এটা আমি PHP ভিডিও বলছি, রাইট? আমি নিউ বলি, হ্যাঁ আমি নিউ বলি, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারটার নাম বলছি হচ্ছে লাইক ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে, ক্রিয়েট। একটা আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, তাই না? এরপর ওপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভেতরে ঢুকলাম। এরপর আমি এর ভেতরে আপলোড দিব ফাইল। আমি কীভাবে আপলোড দিব? ড্রপ ফাইল হিয়ার, আমি ওখানে ড্র্যাগ করে ধরে এনে ড্রপ করে দিতে পারি। চেক করি আমার ভিডিওসের মধ্যে থেকে কোনো একটা ভিডিও, মনে করেন কোনো একটা ভিডিও, আপনাদের ওয়ার্ডপ্রেসেরই সেকেন্ড ভিডিওটা, ওয়ার্ডপ্রেসের সেকেন্ড যে ভিডিওটা আছে, থার্ডটা, লাস্ট ডের ভিডিওটা, রাইট? লাস্ট ডে ভিডিওটা এই যে দেখেন, ধরে এনে আমি ড্রপ করে দিয়েছি, ড্র্যাগ করে ধরে এনে ড্রপ করে দিয়েছি। সে কিন্তু আপলোড করছে, যে 202 মেগাবাইট, এটা আস্তে আস্তে আপলোড হচ্ছে। এটা যখন আপলোড হয়ে যাবে তখন শেয়ার অপশন আসবে, এটা কার কার সঙ্গে আপনি শেয়ার করতে চাচ্ছেন। যখনই তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তার কাছে একটা অটোমেটিক ইমেল চলে যাবে ওই লিঙ্কটা সহ। সেই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা আপলোড হোক, আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এটা দেখা গেল একটা। তো বুঝতে পারছেন যে কীভাবে আপনি ড্রপবক্সে, আপনি ড্রপবক্স না আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনি আপলোড হওয়ার পর আমি, হ্যাঁ
ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেবেন। কার সঙ্গে আপনি শেয়ার করতে চাচ্ছেন এই ফাইল? যদি এরকম হয় যে এক দফা করলাম, এখন আরেকজন আমাকে বললো যে শেয়ার দাও, তখন আমি আবার আবার ওখানে গিয়ে শেয়ার অপশন আসবে, যে কোনো ফাইলের উপর ক্লিক করলে ওটা সে কার সঙ্গে আপনি শেয়ার করতে চাচ্ছেন সেটা আসবে। আচ্ছা, এটা আপলোড হোক, দেন আমি শেয়ারিং অপশন দেখাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেসের কাজটাতে চলে যাই। আমরা করেছিলাম ডি ড্রাইভে প্রবাবলি, ডি জ্যাম জ্যাম কন্ট্রোল MySQL Apache localhost WordPress blog। যে আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগগুলো লাস্টে ওয়ার্ডপ্রেস ব্লগগুলো এখান থেকে দেখা যাচ্ছিল, আমরা এনেও ছিলাম এবং এখানে বেশ কিছু প্লাগইনও ইনস্টল করেছিলাম এবং বেশ কিছু ইস্যু এখানে অ্যারাইজ হয়েছিল, আমি সেটা সলভও করেছিলাম। এই যে হোম স্যাম্পল কন্ট্যাক্ট এখানে চলেও আসে, অনেকটা ওয়েবসাইটের মুডে কিন্তু আছে। নাও আমরা অ্যাডমিন প্যানেলে যাব, সাইটের অ্যাডমিন প্যানেল। দুই ব্রাউজারে করার কারণে একটু খেয়াল করেন, আমি যখন লগড ইন অবস্থায় থাকব অটোমেটিক একটা টুলবার চলে আসবে। আমি লগ ইন অবস্থায় থাকলেই আমার যে সাইটটা আসে, আমি ধরেন অ্যাডমিন প্যানেলে লগড ইন অবস্থায় আছি, ড্যাশবোর্ডে যখন আসবে যে ওয়ার্ডপ্রেস ব্লগ এই সাইনগুলো দেখা যাচ্ছে না, এখানে যখন যাবেন এই যে এগুলো খেয়াল করেছেন, এগুলো চলে আসে এই সাইটের মধ্যে, এগুলো চলে আসে। তার মানে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেয়ারে থেকে সাইটটাতে কাজ করছেন। এটা মানে আপনি যে সাইটটার কনসেপ্ট সেখানে কিন্তু একটু ডিফারেন্ট না, তবে অন্যরা যখন দেখবে তখন এভাবে দেখবে। আদারওয়াইজ আপনার মনে হতে পারে অন্যরা যখন দেখবে তখন আমার সাইটটা হয়তো এভাবেই দেখবে, এই টুলবার সহ। অ্যাকচুয়ালি এই টুলবার কেন এসেছে, আমি লগড ইন আছি বলে এই টুলবারগুলো এসেছে, এই জন্য আমি ডিফারেন্ট ব্রাউজারে যাই। জুমলাতে কিন্তু এই প্রবলেমটা হয় না, ওয়ার্ডপ্রেসে হয়। তাহলে আমরা এই ইউজার পর্যন্ত লাস্ট ডেতে দেখেছিলাম, তাই না? ইউজার পর্যন্ত দেখেছিলাম। টুলসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে টুলস। আমরা টুলসে যখন যাব, এখান থেকে টুলসের মাধ্যমে আমি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে? আমি টুলসের মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। টুলসে যখন যাচ্ছি, অ্যাভেলেবেল টুলস যদি আমি বলি, অ্যাভেলেবেল টুলস বলতে তেমন কোনো টুলস আমাদের এখানে ইনস্টল নেই, মানে কোনো টুলস কিন্তু এখানে ইনস্টল নেই। সো আমরা ইম্পোর্ট আর এক্সপোর্ট সেগমেন্ট আছে এখানে। আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি, একটু খেয়াল করেন, আমি ইম্পোর্টে ক্লিক করেছি, টুলসের মধ্যে ইম্পোর্টে ক্লিক করেছি। এর মধ্যে দেখাচ্ছে ব্লগার, ব্লগ রোল, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ কনভার্টার, লাইভ জার্নাল, RSS, টাম্বি, ওয়ার্ডপ্রেস, এগুলো সবই কি ব্লগের এক্সাম্পল আর কি। এরা সবগুলোই হচ্ছে ব্লগ সাইট, পপুলার ব্লগ সাইট ওয়ার্ল্ড ওয়াইড। যে লাইক আপনি ব্লগারে চাইলে ফ্রি ব্লগ খুলতে পারেন, ওয়ার্ডপ্রেসে চাইলে ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ খুলতে পারেন। যখন এসইও শেখাচ্ছিলাম তখন কি ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ খুলেছিলাম, মনে আছে আপনাদের? ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ করিয়েছিলাম। আচ্ছা, wordpress.com থেকে কিন্তু ওয়ার্ডপ্রেস ব্লগ করা যায়, ঠিক আছে? সো টাম্বির, RSS, লাইভ জার্নাল, ব্লগ রোল, ব্লগার, এটা আলাদা আলাদা হচ্ছে সাইট, যেখান থেকে আমরা কিন্তু চাইলে, আমি মনে করেন আমি ব্লগারে অথবা ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ব্লগ মেনটেন করি বা অনেক দিন ধরে একটা ব্লগ মেনটেন করি,
এখন আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে ওই ব্লগের কন্টেন্টগুলো নিয়ে আসতে চাচ্ছি। আমি অনেক দিন ধরে লাইক অ্যারাউন্ড 5 ইয়ার্স 10 ইয়ার্স ধরে কোনো একটা ব্লগ সাইট মেনটেন করছি, অনেক ব্লগ ওখানে লিখেছি। এটা ফ্রি ব্লগ ছিল, এখন আমার নিজস্ব ব্লগ সাইট হয়েছে। আমি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি এবং ওই ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে ওদের ওই ব্লগের ইনফরমেশনগুলো আমি নিয়ে আসবো, ইম্পোর্ট করে দিব। বোঝা যাচ্ছে? সো এই টার্গেট হচ্ছে আমার, এখন এই কাজটা আমি করতে যাচ্ছি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমি যদি মনে করেন আমি ব্লগারের ব্লগ আছে, ব্লগারের ব্লগ আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, ব্লগারের ব্লগের কোনো ইনফরমেশন বা ব্লগারের ব্লগ ইনফরমেশনগুলো বা ব্লগগুলো আমি আমার এই সাইটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি এই প্লাগইনটা ইনস্টল করব। আর যদি আমি ওয়ার্ডপ্রেসের ব্লগ নিয়ে আসতে চাই, আমি ওয়ার্ডপ্রেসের এই প্লাগইনটা ইনস্টল করব। তো আমি যখন ব্লগারে প্রেস করছি, ব্লগারের প্লাগইনটা ইনস্টল করে নিই। দেখেন আমি ব্লগারে প্রেস করেছি, ব্লগার ইম্পোর্ট। সো আমাকে বলছে ইনস্টল নাও। এটা হচ্ছে একটা ভার্সন 0.7 একটা 8 মান্থ আগোতে রিলিজ হয়েছে। এটা ওয়ার্ডপ্রেসের একটা খুব ভালো একটা প্লাগইন। সো আমি এটাকে যখন ইনস্টল করছি, ব্লগার ইম্পোর্ট করতে চাচ্ছি, আমি ব্লগার এটা বি বলে, আর এখান থেকে ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করতে চাচ্ছি। সো আমি ব্লগার ইম্পোর্ট প্লাগইনটা ইনস্টল দিয়েছি। এই যে প্লাগইন ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ প্লাগইন রান ইম্পোর্ট। একটু খেয়াল করেছেন, আমাকে বলছে অ্যাক্টিভ প্লাগইন রান ইম্পোর্ট। আমি অ্যাক্টিভ প্লাগইন বলছি, রান ইম্পোর্ট, এটাতে প্রেস করেছি। আমার যদি ব্লগারের সাইট থাকে, সেখান থেকে ব্লগারের ইনফরমেশনগুলো আমার কাছে ইম্পোর্ট হওয়ার চেষ্টা করবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। না আমি বেসিসে নেই, আমি আমার তলা ট্রেনিং আছে। হুম 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 আচ্ছা, কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। হ্যাঁ ওরা আছে। হুম 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 ঠিক আছে, নো প্রবলেম। তাহলে পরবর্তীতে যোগাযোগ করেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ভালো। দেখেন আমাকে বলছে অথরাইজ করতে। এখন ব্লগার কি? ব্লগার হচ্ছে blogger.com wordpress.com ফ্রি ব্লগ সাইট দেওয়ার জন্য ওয়েবসাইট। এটা অত্যন্ত পপুলার সাইট। কিন্তু আমার ব্লগারে অ্যাকাউন্ট আছে। ব্লগার হচ্ছে গুগলের প্রোডাক্ট আর কি, blogger.com। আমি যদি জিমেল বা গুগলের কোনো অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকে, আপনি কিন্তু ব্লগার দিলেই কিন্তু অটোমেটিক আপনি লগ ইন হয়ে যাবেন। এটা ব্লগারের জন্য আলাদা করে অ্যাকাউন্ট করতে হয় না। ওকে, আবার ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনাকে লগ ইন করতে হয়। সো আমি ব্লগারে লগ ইন করেছি। আমার ব্লগারে বেশ কিছু ব্লগ আছে। দেখেন আমার ডক্টরস ইনফো, এখানে 3টা পোস্ট আছে। বিটমা 2টা পোস্ট আছে। আমাদের ডক্টরস লিস্ট, এখানে কোনো পোস্ট নেই। লিডিং ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার 2টা পোস্ট আছে। ঈশ্বরদী, এখানে 2টা পোস্ট আছে। সো এখানে কিছু কিছু ব্লগ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, অল্প কিছু ব্লগ যেখানে সামান্য কিছু পোস্ট দেওয়া রয়েছে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। তো এই যে এই ব্লগের যে 3টা পোস্ট রয়েছে, এখানে একটু খেয়াল করি যে ডক্টরস ইনফো, আমি 23 ভিউ হয়েছে। ডক্টরস ভিউ করি এইটাকে, ডক্টরস ইনফোকে ভিউ দেখাচ্ছে। এদের ভিউ ব্লগে যায়। এই যে ডক্টরস ইনফোতে কি ছিল, সাইট ম্যাপ ছিল, ক্যারিয়ার প্ল্যানিং একটা পোস্ট ছিল, আরেকটা পোস্ট আছে মেডিকেল ডক্টর ইনফো একটা পোস্ট আছে। খেয়াল করেছেন? এটা হচ্ছে ব্লগারের ইনফরমেশন, লাইভ ব্লগ কিন্তু ডক্টরস ইনফো বাংলাদেশ.blogspot.com। এখান থেকে ফ্রি ব্লগ করা যায়। আপনি ব্লগারে যখন অ্যাকাউন্ট করবেন,
ব্লগারে অ্যাকাউন্ট করলে আপনি অ্যাড নিউ ব্লগ করে নাম্বার অফ ব্লগ তৈরি করতে পারেন, কোনো ব্লগ মেনটেনও করতে পারেন। ঠিক আছে, এখন আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই ব্লগারের ডক্টর ইনফ্লো ব্লগের যে 3টা পোস্ট আছে, আমি এটা সরাসরি আমার ওয়ার্ডপ্রেসে নিয়ে নিব অ্যাজ এ পোস্ট। ডক্টরস ইনফো যে ব্লগটা আছে, ডক্টরস ইনফো ব্লগ থেকে যে 3টা পোস্ট আছে, এই 3টা পোস্ট আমি আমার ওয়ার্ডপ্রেস ব্লগে নিয়ে নিব, যেটা আমার লোকালে আছে। খেয়াল করেছেন? সো এর জন্য এখানে ইম্পোর্টারে আমার প্লাগইনটা যখন ইনস্টল হয়েছে, আমি ব্লগারে লগড ইন অবস্থায় আছি। আমি যদি অথরাইজ করি, অথরাইজ বাটনটা প্রেস করেছি, redirect to the article because this application are using issue 0 auth only support the newer auth at this time. আচ্ছা ঠিক আছে, অথরাইজটা দেখি। ওই প্লাগইনটার যে অথরাইজেশন সেটা কিন্তু নিচ্ছে না। সো ব্লগারের অথরাইজেশন এই প্লাগইনটা কাজ করে নাই। আমরা একটা কাজ করি, আমাদের যে ব্লগটা আছে, ব্লগার ওয়ার্ডপ্রেসের অথরাইজেশনটা পাই কিনা একটু দেখি। আমরা টুলস থেকে ইম্পোর্ট থেকে ইনস্টল করব এখন ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা আছে সেটা। ওয়ার্ডপ্রেস প্লাগইনটাতে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ইনস্টল করি। দুইটা আলাদা আলাদা টুল, তো এদের অথরাইজেশন লাগে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, একটা হচ্ছে গুগলের। সো ওয়ার্ডপ্রেসের সাথে গুগলে যেতে হলে কি অথরাইজ দরকার, গুগল আমাকে অথরাইজ করে নাই, সো আমি সেটা পারছি না। বাট আমি ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস করার চেষ্টা করছি। সো ডাউনলোড ইনস্টল প্যাকেজ হয়েছে, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। অ্যাক্টিভ প্লাগইন অ্যান্ড রান ইম্পোর্টার, আমি অ্যাক্টিভ করছি প্লাগইনটা এবং ইম্পোর্টারটা রান করছি। রান করার পর আমাকে বলা হচ্ছে চুজ এ ফাইল ফ্রম ইউর কম্পিউটার ম্যাক্সিমাম 8 মেগাবাইট ব্রাউজ। ঠিক আছে, আপলোড ফাইল টু ইম্পোর্ট। আমি যখন ব্রাউজ করে দিব আমি তখন ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। এখন দেখি আমি ওয়ার্ডপ্রেস ব্লগারে খুলেছিলাম, ব্লগারে করিয়েছিলাম, তাই না? আচ্ছা তাহলে একটু ওয়ার্ডপ্রেসে আসেন তো, wordpress.com এ আসেন। ক্রিয়েট নিউ ওয়েবসাইট ফর ফ্রি, আপনারা wordpress.com এ যান। আর সেটা এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসছে। ক্রিয়েট ওয়েবসাইট বাটনটাতে আমি প্রেস করেছি। ক্রিয়েট ইউর সাইট টুডে, আপনি যেটা লিখবেন তারপরে .wordpress.com থাকবে। আপনি যা লিখবেন তারপরে .wordpress.com থাকবে। হ্যাঁ, ক্রিয়েট ওয়েবসাইট। না, সেম নাম তো পারবেন না, এক একজন এক এক রকম দিতে হবে। ফ্রিল্যান্সিং ট্রেনিং বলেছে, একসাথে লিখেছে। হ্যাঁ, কোনো দিতে পারি ফ্রিল্যান্সিং ট্রেনিং। আপনারা আপনাদের মতো করে দেবেন, যদি অ্যাভেলেবেল থাকে টিক মার্কস আসবে। হ্যাঁ, আপনার অ্যাভেলেবেল থাকলে এখানে টিক মার্কস আসবে। আমি ফ্রিল্যান্সিং ট্রেনিং বলেছি, তো ক্রিয়েট ইউর সাইট অ্যান্ড কন্টিনিউ আমি বলছি। আমার সাইট অ্যাড্রেস হচ্ছে freelancingtraining.wordpress.com, ইমেল অ্যাড্রেস দিচ্ছি।
আমার যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সবগুলো দিয়েই ওয়ার্ডপ্রেসের সাইট খোলা আছে। সো আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করি। ঠিক আছে, আমি একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নিলাম। আচ্ছা, তো আপনাদের অ্যাকাউন্ট খুলেছেন? find your custom address step 3 এটাতে কি করব দাঁড়ান, dot com আছে No thanks. No thanks. ইউজার নেম, আপনি আপনার ব্লগটার ইউজার নেম কি দেবেন, পাসওয়ার্ড কি দেবেন? সব কিছু ঠিক আছে, নেক্সট স্টেপে যাচ্ছি। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। টাইপ এ কিওয়ার্ড অর অ্যাড্রেস, এই যে freelancingtraining.com এটাকে অ্যাড করতে বলছে আমাকে। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে অ্যাড করতে চাই freelancingtraining.com, এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে freelancingtraining.me, freelancingtraining.org, freelancingtraining.net, এগুলো কিন্তু অ্যাভেলেবেল ডোমেন, ফ্রি ডোমেন বলা হচ্ছে। আমি এটাকে দিয়ে যদি লাইক আমার সাইটটা এখন কি হবে, freelancingtraining.org.bd, freelancingtraining.wordpress.com আমার সাইটটার অ্যাড্রেস হবে। বাট আমি যদি আমার ইউনিক নামে কোনো সাইট চাই, যে লাইক freelancingtraining.com, তখন তাদেরকে যদি আমি $18 দিয়ে দিই, আমার সাইটটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি নো থ্যাঙ্কস বলছি। এখন আমাকে থিম চুজ করতে বলছে। আমি মাঝখানেরটাই চুজ করলাম, সেটিং আপ ফর ইউর কিওয়ার্ড। হুইচ প্ল্যান উড ইউ লাইক টু ইউজ? আমি ফ্রি চাচ্ছি, তাই না? সিলেক্ট ফ্রি, আমরা টাকা দিয়ে করতে চাচ্ছি না। থ্যাংকস ফর সাইনিং আপ ফর দ্য wordpress.com। এই যে কাস্টমাইজ সাইট, কাস্টমাইজ ইউর সাইট, সিলেক্ট ইউর থিম, স্টার্ট ইউর পোস্ট, সব কিছু চলে আসে। ঠিক আছে, সাপোর্ট ডকুমেন্টেশন, কাস্টমাইজ ইউর সাইট আমাকে বলা হচ্ছে। কাস্টমাইজ ইউর সাইট, কাস্টমাইজ ইউর সাইট আমি যদি যাই, লোডিং দ্য কাস্টমাইজেশন। আমরা লাইভেই কিন্তু এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা, এই যে কাস্টম ডিজাইন, যেটা কাস্টম ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি। যে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের যে ইয়েটা আর কি, হ্যালো ওয়ার্ল্ড, ফ্রিল্যান্সিং ট্রেনিং হ্যালো ওয়ার্ল্ডটা আমরা পেয়েছি। এছাড়া আর তেমন কিছু নেই। আমি যদি এখন এই যে freelancingtraining.wordpress.com দিই ব্রাউজারে, হ্যাঁ, ওটা ইয়ে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা ভিন্ন ব্রাউজারে যাওয়াটাই ভালো। আমি গুগল ক্রমে যাচ্ছি।
যে freelancingtraining.wordpress.com একটা ফ্রেশ ব্লগ সাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু তেমন কিচ্ছু নেই, তাই না? এখানে কিছুই নেই। এটা হচ্ছে আমাদের রিসেন্ট পোস্ট, আর্কাইভ পোস্ট, এভাবে দেখাচ্ছে, মেটাডাটা ইনফরমেশন এভাবে দেখাচ্ছে। আর এটা যদি ক্রস করি তাহলে আমার সাইটে এভাবে আসে। এটা অ্যাকচুয়ালি আর কি রেসপন্সিভ ডিজাইন, মোবাইল ভার্সনের একটা ডিজাইন টেমপ্লেট হয়তো আমরা চুজ করেছি, এই কারণে এরকম আসছে। আমরা যদি একটু এগিয়ে নেই কাস্টমাইজেশনে, কাস্টমাইজ ডিজাইনে এখান থেকে নিয়ে আমরা সার্চ থিম বা সিলেক্ট থিম যাই, সিলেক্ট থিম করে যাই। সিলেক্ট থিম থেকে নতুন একটা থিম নেই, ওটা সম্ভবত ইয়ার থিম ছিল, মোবাইল থিম ছিল। ওকে, আমি একটা ফ্রেশ থিম নেই, এটা পারচেস ডেমো বলা হচ্ছে, ডেমো অ্যাক্টিভ, এটা ফ্রি থিম বলা হচ্ছে, ডেমো অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। আমি পোর্টফোলিওতে খুঁজি অ্যাকচুয়ালি, পোর্টফোলিও, সবগুলো পারচেস, পোর্টফোলিওতে যতগুলো থিম আছে সবগুলোই কিন্তু পারচেস দেখলাম, তাই না? ব্লগ, ব্লগে কিছু ফ্রি থিম আছে কিনা একটু দেখি আমরা। হ্যাঁ, কিছু ফ্রি থিম, নিচের দিকে ম্যাক্সিমামই কিন্তু পারচেস। দেখি একটা অ্যাক্টিভ করে, দেখি এটা কেমন আসে। ফ্রিল্যান্সিং ট্রেনিং, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, আর নিচের দিক থেকে এই যেগুলো চলে আসছে, তাই না? আমাদের নিচে থিমের অপশন এরকম আসে, একদম সাদামাটা একটা অবস্থা। আমরা যদি আমাদের সাইটটাতে দেখি, আমাদের টার্গেটটা অ্যাকচুয়ালি একটু ভিন্ন। এ হচ্ছে সাইট, আর অ্যাডমিন প্যানেলে যদি যাওয়া যায়, এখান থেকে যে অপশনটা আসে, আমরা যদি আমাদের টেমপ্লেটের ইয়েতে যাই, এটা যদি আমাদের, এটা হচ্ছে সাইট রিডার। অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিনে যখন যাচ্ছি, ফ্রিল্যান্সিংয়ের ডাব্লিউপি অ্যাডমিনে একটু খেয়াল করেন, এই যে freelancingtraining.com ওয়ার্ডপ্রেস, freelancingtraining.wordpress.com/wp অ্যাডমিনে যখন গিয়েছি, তখন এখানে কিন্তু লেফট সাইডে বেশ কিছু বিষয় রয়েছে, স্টোর, পোস্ট, মিডিয়া, লিঙ্ক, এগুলো নতুন, তাই না? এটা যখন আপনি ওয়ার্ডপ্রেস সাইটে যাচ্ছেন তখন এই ফিচারগুলো পাচ্ছেন। ফিডব্যাক, অ্যাপিয়ারেন্স, টুলস, আমরা টুলসটা দেখছিলাম অ্যাকচুয়ালি। আর এখান থেকে পোস্ট, পেজেস, এই বিষয়গুলো আছে। হোমের বেশ কিছু ইনফরমেশনগুলো এখানে রয়েছে। সো আমরা এখান থেকে আমাদের যে সাইটটা, যে ফ্রিল্যান্সিং সাইটটা করলাম, সেই সাইটটা কিন্তু এখান থেকে ম্যানেজ করা যায়। একদম ভেরি সিম্পল টাইপের একটা থিম আছে। আমি থিমটাকে একটু চেঞ্জ করে ডিফারেন্ট টাইপের একটা থিম নেই, আদারওয়াইজ ভালো মতো বোঝানো যাচ্ছে না। আমরা wordpress.com-এ গিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট খুলেছি। টার্গেট হচ্ছে এখানকার যে পোস্ট পেজেসগুলো থাকবে সেগুলোকে আমরা নিয়ে গিয়ে আমাদের লোকাল মেশিনের মধ্যে দিয়ে দিব। সবগুলো পারচেস, খেয়াল করেছেন, ডলার ধরে রেখেছি। লোকালে কিন্তু এরকম ছিল না। থিম যেগুলো আছে, যেগুলো পারচেস তারা 2011, হিউজ প্রাইস, ওগুলো সব কিন্তু প্রিমিয়াম থিম আর কি। হ্যাঁ, কিছু কিছু থিম আছে যেগুলোতে এখনো প্রাইসিং দেয় নাই।
কিন্তু ব্লগলেই কিন্তু পার্সেস দেখাচ্ছে। অ্যাক্টিভ করেছি, এটার অবস্থা একটু দেখি। লাইভে wordpress.com-এ গিয়ে একটা ওয়েবসাইট খুলেন আপনারা। এটা এই অবস্থা, এত বাজে। স্ন্যাপসটাই কি, কোনটা সুন্দর ছিল? হুম, স্ন্যাপসটাতেই যাচ্ছে। এটাই এর আগেরটার চাইতে সুন্দর। আর স্ন্যাপসটা দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, এটা মোটামুটি আছে। এটা নিয়ে আমরা দেখি। আমাদের টার্গেট হচ্ছে কি, এখানে কিছু পোস্ট দিব, সেই পোস্টগুলোকে আমরা নিয়ে যেতে পারবো লোকালে, রাইট? এটা কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখাচ্ছি। লোকালে আমরা যখন অথরাইজ করেছি, লোকালে ইম্পোর্টারে গিয়ে আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়েছি, একটু খেয়াল করেন, ইম্পোর্টে যখন ওয়ার্ডপ্রেস দিয়েছে আমাকে বলছে যে ব্রাউজ করে ফাইল দেখিয়ে দাও, দেন সেখান থেকে আমি নিয়ে নিব। তো আমি আরেকটা জিনিস একটু ট্রাই করি, যে আমি কিছু পোস্ট এখানে দিয়ে দিই অ্যাড নিউ করে। আমরা যে লাইভে হ্যালো ওয়ার্ল্ড তো বাই ডিফল্ট থাকেই, তাই না? এই হ্যালো ওয়ার্ল্ড বাই ডিফল্ট থাকেই। আমরা যদি 2-3টা পোস্ট অ্যাড করি এখানে লাইভ ওয়ার্ডপ্রেসটাতে, আমি 2-3টা পোস্ট অ্যাড করতে চাচ্ছি। আইটি ট্রেনিংয়ের ওই পেজটাকে আমি অ্যাড করতে চাচ্ছি। মনে করেন আমি কপি করি এই পেজটাকে, কপি করে আমি পোস্টের এখানে গিয়ে নিউ একটা পোস্ট নিয়ে নিচ্ছি। লাইভেরটাতে 2-3টা পোস্ট দিয়ে দেন, ঠিক আছে? 2-3টা পোস্ট বা 1-2টা পেজ তৈরি করে ফেলেন। আমি বলছি আইটি ট্রেনিং। আমি আমার সাইট থেকে যেটা কপি করেছিলাম এটা এখানে আমি রেখে দিলাম। ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স নামে। সেভ ড্রাফট আকারে দিচ্ছি। এই পোস্টটা একটু দেখি আমাদের আসলো কিনা। ড্রাফট আকারে এসেছে। ফ্রিল্যান্সিং ট্রেনিংটা যখন কোনো একটা পোস্ট দিচ্ছি, পাবলিশ,
পোস্ট দিয়েছেন আপনারা, 2-3টা পোস্ট দিয়ে দেন। আপনারা কয়েকটা পোস্ট দিয়ে দেন, তারপর দেখাচ্ছি।
পুরোনো অ্যাকাউন্টটা নিয়ে আমি কাজ করছি। পুরোনো অ্যাকাউন্টে বেশ কিছু ব্লগ দেওয়া আছে। দেখেন আগে যেটা আছে এখানে কিছু পোস্ট দেওয়া আছে topu1826.wordpress.com এ। এটার যদি অ্যাডমিন প্যানেলে আমি যাই, অ্যাডমিন প্যানেলে আমি যেতে চাচ্ছি, এটা কি আপলোড হচ্ছে? হ্যাঁ, এটা যদি অ্যাডমিন প্যানেলে আমি যাই, WP অ্যাডমিন, আমি আমার ড্যাশবোর্ডে আছি। একটা জিনিস খেয়াল করেন, একদম নিচে আসেন, টুলসে যদি যান, টুলসে গেলে টুলসে অ্যাভেলেবেল টুলসে জায়গাতে ইম্পোর্ট বা এক্সপোর্টে যদি যান, আমি এক্সপোর্টে যাচ্ছি, এটা তো লাইভ সাইড আমার। এক্সপোর্টে গিয়ে আমি আমার এই ব্লগের যে কিছু পোস্ট আছে, এখানে তিনটা পোস্ট আছে। অ্যাডভান্স ট্রেনিং ফর পিএসপি ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটর, একটা ট্রেনিং কোর্সের শিডিউল দেওয়া আছে, আরেকটা পোস্ট আছে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ট্রেনিং, আর ইটস মি শফিউল। তিনটা পোস্ট এখানে দেওয়া আছে। সো আমি যেটা করতে চাচ্ছি যে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি এখান থেকে, রাইট? আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করলাম। কি করব? আমি অল কন্টেন্ট এক্সপোর্ট করতে যাচ্ছি। আমার যদি কোনো একটা ব্লগ সাইট থাকে লাইক ওয়ার্ডপ্রেসে, যেটা আমি ওয়ার্ডপ্রেসের সাইটে মেনটেন করছিলাম, আমরা আজকে কিন্তু দেখছি হচ্ছে লোকালে যখন দেখছিলাম, একটু খেয়াল করেন, আমরা যখন লোকালে দেখছিলাম হচ্ছে এই টুলস অপশনটা, টুলসের ইম্পোর্ট আর এক্সপোর্ট। সো টুলসের ইম্পোর্টে গেলে ইম্পোর্টারগুলো ইনস্টল করা যায়। কি ইম্পোর্টার আছে? ব্লগারের ইম্পোর্টার আছে, ব্লগ রোল আছে, তাম্বির আছে, ওয়ার্ডপ্রেস আছে, RSS আছে এবং আদার্স। তো ব্লগারে আমরা করেছিলাম, বাট অথরাইজেশন পায় নাই আর কি। মানে এখন গুগলের সাথে ওয়ার্ডপ্রেস কাজ করতে পারে না, সো সে অথরাইজেশনটা নেই। বাট আমাদের যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে লাইভে, এবং ওটা আমি অনেক দিন ধরে মেনটেন করছি, অনেক ব্লগ ওখানে আছে, আমি যেটা করতে পারি যে ওই ব্লগগুলোর কন্টেন্ট ওখান থেকে এক্সপোর্ট করে নিয়ে এসে এখানে সরাসরি ইম্পোর্ট করে দিতে পারি। ওকে, সো আমি আমার পুরনো একটা ব্লগ, আপনাদের একটা ব্লগ করতে বলেছি, পোস্ট দিয়েছেন? কিছু পোস্ট দিয়েছেন না? 2-3টা করে পোস্ট একটু দিয়ে দেন। আমার একটা পুরনো ব্লগ আছে, topu1826.blogspot.com, এখানে 3টা পোস্ট আছে। আমি তার অ্যাডমিন প্যানেল থেকে কি করছি, এক্সপোর্ট করে নিচ্ছি। অল কন্টেন্ট ডাউনলোড এক্সপোর্ট ফাইল। এই এক্সপোর্ট ফাইলটাকে যখন আমরা কপি করে, মনে করেন আমি ডেস্কটপে রাখছি, কপি করে এটাকে আমি ডেস্কটপে রেখে দিয়েছি। এবার আমি আমার যে লোকাল মেশিনটা আছে, লোকাল মেশিনে আমি আমার যে ইম্পোর্টারটা আছে ওয়ার্ডপ্রেসের, আমাদের যে লোকাল ওয়ার্ডপ্রেস ব্লগ হচ্ছিল না, যে ওয়ার্ডপ্রেস ব্লগ নামে একটা খুলেছিলাম, ওখানে এসে এই ব্রাউজ করে ওই এক্সপোর্ট ফাইলটাকে দেখিয়ে দিব। কি নামে যেন এক্সপোর্ট হলো?
একটা এক্সএমএল ফাইল হিসেবে আসবে। এই যে topu1826 weblog.wordpress.2015-619 আজকের ডেটে চলে আসে এক্সএমএল ফাইল। এটাকে যদি আমরা দেখিয়ে দেই, এটা দেখিয়ে দেওয়ার পর আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট করি, এটা কিন্তু আমাদের লোকাল, খেয়াল করেছেন এটা কিন্তু আমাদের লোকাল। সো লোকালে আমাকে বলছে যে এটা কমপ্লিট হয়েছে, আর ক্রিয়েট নিউ ইউজার লগ ইন নেম না, আমি এটাকে অ্যাডমিনের অথরাইজ দিচ্ছি। ইম্পোর্ট অ্যাটাচমেন্ট, ডাউনলোড দ্য ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট দরকার নেই, আমি সাবমিট করে দিচ্ছি। আর ওই যে ব্লগগুলো ছিল, যে লাইভের যে ব্লগগুলো ছিল পুরোপুরি এক্সপোর্ট হয়ে গেল, আর ওই এক্সপোর্টেড ব্লগগুলোকে এখন আমি আমার লোকালে ইম্পোর্ট করে দিলাম, অথবা কোনো একটা ডিফারেন্ট সাইটে আমি ইম্পোর্ট করে দিতে পারলাম। আমি ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট হয়ে গেছে। তো দেখেন আমি যদি চেক করি আমাদের সাইটটা, ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, হ্যালো ওয়ার্ল্ড, এই যে অ্যাডভান্স পিএসপি ফ্রেমওয়ার্ক ট্রেনিং, ওইটাও চলে আসে, খেয়াল করেছেন যেটা লাইভে ছিল। এরপর আরেকটা ছিল কি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্রেনিং, সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে মনে করেন আমি অনেক দিন ধরে লাইভে ওয়ার্ডপ্রেসের কোনো একটা ব্লগ আমি মেনটেন করছিলাম, ওখান থেকে আমি সরাসরি কি করতে পারি, আমার ব্লগ পেজ এগুলোকে এক্সপোর্ট করে নিয়ে আসতে পারি, আর এখানে ইম্পোর্টারটা ইনস্টল করে সরাসরি ইম্পোর্ট করে দিতে পারি। বুঝতে পেরেছেন? সো আমি এই জন্যই বলছিলাম যে আজকে যেটা আপনারা ওয়ার্ডপ্রেসের ব্লগ খুললেন, ওখানে 2-3টা পোস্ট দেন, পেজ তৈরি করেন, আপনারা তো পেজ পোস্ট তৈরি করতে পারেন, তারপর এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করে লোকালে এনে এটাকে ইম্পোর্ট করে দেন, ইম্পোর্টারটা ইনস্টল করে নিতে হবে। আপনি বুঝতে পেরেছেন বিষয়টা বা কনসেপ্টটা?
আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। ব্লগারে কি মানে ওয়ার্ডপ্রেস ব্লগে কি ওয়েবসাইট খুলেছেন? ওখানে কি পোস্ট দিতে পারছেন? অ্যাড পোস্টে গিয়ে হ্যাঁ, অ্যাড পোস্টে গিয়ে দুটো পোস্ট দিয়ে দেন। লোকাল ব্লগ তো আছেই আপনার। লাইভে গিয়ে দুটো পোস্ট আর একটা পেজ ক্রিয়েট করেন। দুইটা পোস্ট আমার ধরেন আমার একটা ব্লগ ছিল যেখানে আমার 3টা পোস্ট আছে, রাইট? সো আমি যেটা করেছি আমার ওই লাইভে গিয়ে আমার ওই ব্লগটা লাইভে গিয়ে আমি টুলস থেকে এই যে এক্সপোর্ট করেছি, হ্যাঁ, এক্সপোর্ট করেছি ফ্রি স্টার্ট এক্সপোর্ট করেছি। এক্সপোর্ট করে আমি কি কি নিতে চেয়েছি, আমার যদি অনেকগুলো পোস্ট পেজ থাকতো আমি ওখান থেকে বলতাম যে না শুধু পোস্ট দাও অথবা পেজ দাও অথবা ফিডব্যাক, আমি বলছি অল কন্টেন্ট, সবগুলো কন্টেন্ট ডাউনলোড করেছি এক্সপোর্ট ফাইলে। এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল ফাইল আকারে ডাউনলোড হবে, ঠিক আছে? তো আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, আমার ব্লগের কন্টেন্টটাকে। এই ফাইলটা ডাউনলোড হয়েছে, এই যে তপু 1826 এর এই ব্লগটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়েছে। এটা একটা এক্সাম্পল ফাইল আকারে ডাউনলোড হয়েছে। তারপর আমি গিয়েছি আমার লোকাল সাইটে। এবার কিন্তু আমি এক্সপোর্টে যাই না, গিয়েছি কোথায়? ইম্পোর্টে গিয়ে ইম্পোর্টারটা প্রথমে রান করে নিতে হবে। ইম্পোর্টারটা প্রথমে আমরা ইনস্টল করে নিব। ওয়ার্ডপ্রেসের ইম্পোর্টারটা কিছুক্ষণ আগেই আমরা ইনস্টল করেছি, তাই না? প্লাগইনটা ইনস্টল করেছি, করার পর আমাকে ব্রাউজ করে ওই এক্সএমএল ফাইলটা দেখিয়ে দিতে হবে। ওকে, ফাইল অ্যান্ড ইম্পোর্ট করে দিলেই ওই লাইভেরটা লোকালে চলে আসবে। করতে পেরেছেন? হ্যাঁ, সৈকত হয়েছে? আপনার হয়েছে? আমাদের সেটিংস এরিয়াতে কিছু বিষয় বাকি আছে, ওইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। হুম,
যদি এক্সপোর্ট করা যায় এবং ইম্পোর্ট করে দেখা যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে লোকালের যে সাইটটা আছে তার সেটিংস নিয়ে কথা বলবো। সেটিংসটা অ্যাকচুয়ালি মোরলেস আমাদের জুমলা গ্লোবাল সেটিংসের মতোই। হ্যাঁ, সেটিংসে চেঞ্জ না করলেও কখনো কোনো সমস্যা হবে না। জেনারেল সেটিংস একটি স্ট্যান্ডার্ড সেটিংস হিসেবেই দেওয়া আছে। আমরা যদি কোনো ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করতে চাই, আমাদের মূলত জানতে হবে পোস্ট, পেজ, মিডিয়া, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, টুলস অ্যান্ড ইউজার্স এর ইউজ। আমরা কিন্তু গত 3টা ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে এই ফিচারগুলো কিন্তু দেখতে পেরেছি, রাইট? আজকে 4র্থ ক্লাস চলছে, আমাদের আরও 4টা ক্লাস আছে এবং এই 4টা ক্লাসে টেমপ্লেটের উপরে আলোচনা হবে। কিন্তু এবার টেমপ্লেটে আলোচনা করার আগে আজকে যে সময়টুকু আছে এখানে আমি কিছু জেনারেল রিডিং, রাইটিং, ডিসকাশন নিয়ে গতদিন কথা হয়েছে, মিডিয়া এবং পার্মালিঙ্ক নিয়ে কিছুটা কথা বলবো এবং জেনারেল সেটিংসটা ফার্স্টে দেখব। সো হয়েছে কি না ওই ইম্পোর্ট করে এক্সপোর্ট, হ্যাঁ, বা এক্সপোর্ট করে ইম্পোর্ট, তাই না? আমি লাইভ থেকে এক্সপোর্ট করে নিয়ে আসছি আর এখানে এনে ইম্পোর্ট করে দিচ্ছি। এটা ব্লগার থেকেও করা যায়, ব্লগ রোল থেকেও করা যায়, যেগুলো আছে। বাট আমরা ব্লগারে ম্যানেজ করতে গিয়েছিলাম, সেটা সাপোর্ট করে নাই। নতুন ভার্সনের যে প্লাগইনটা আছে সেটা কিন্তু ব্লগারের সাথে সাপোর্ট কম্পিটেবিলিটি পায় না। আমাদের এটা চেক করে দেখতে হবে যে পরবর্তীতে এটা আপডেট আসছে কিনা, অথরাইজেশনটা পাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, আমরা ব্লগারের কন্টেন্ট বা ওয়ার্ডপ্রেস থেকে সাইট কন্টেন্ট আমরা ডাউনলোড করে এনে এখানে ইম্পোর্ট করতে দেখলাম। এখন যে বিষয়টা আমরা দেখব আর কি, সেটা হচ্ছে যে আমাদের যে সাইটটা আছে এই সাইটের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট ইস্যুটা এসেছে। সেটিংসে কিছু জিনিস আছে, এর মধ্যে জেনারেল সেটিংসটা অন্যতম। সবাই জেনারেল সেটিংসটা খুলেন। দেখেন, সাইটের টাইটেল কি হবে সেটা এখান থেকে দেওয়া যায়। সাইটের ট্যাগলাইন কি হবে সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে উপরে দেখা যাচ্ছে না টাইটেল, ওয়ার্ডপ্রেস ব্লগ আর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। টাইটেলের উপরে কার্সর ধরলেই কি টুল টিপ আকারে আসছে না? খেয়াল করেছেন? এই যে এখানে টিপ আকারে আসছে, নিচ দিয়ে কিন্তু দেখবেন একটু চেক করে যে টিপ আকারে ওয়ার্ডপ্রেস ব্লগ আর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ব্লগ, এটাকে বলা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে টিপ। এটাকে যদি আপনি কখনো চেঞ্জ করতে চান, আপনি সেটিংসে জেনারেলে যাবেন, এটা হচ্ছে সাইট টাইটেল আর ট্যাগলাইন হচ্ছে এটা। আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস ইউআরএল কি এরকম না? localhost/wordpress_blog, রাইট? এটা তো আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের অ্যাড্রেস। সাইট অ্যাড্রেস ঠিক সেম। ইমেল অ্যাড্রেস, আপনি তো ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছিলেন, যদি কখনো চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এটা টিক মার্কস দেন আপনার সাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে? এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা যদি আপনি টিক মার্কস দিয়ে দেন যে কেউ এসে রেজিস্ট্রেশন করতে পারবে। মেটার এখানে, আপনার এখানে যে মেটাটা আছে, লেফট সাইড বারে যে মেটা পোর্শনটা আছে, কই গেল মেটা? মেটা নেই এখানে, এখানে কি মেটা নেই? রিসেন্ট পোস্ট, ক্যাটাগরিজ, রিসেন্ট, আর্কাইভ, না মেটা নেই। আমরা অ্যাডমিন প্যানেল থেকে লেফট সাইড বারে মেটাটা দিয়ে দিই, তাই না? মেটাতে একটা চেঞ্জ আসবে। আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্সের উইজার্ডে, তাই না? অ্যাপিয়ারেন্সের উইজার্ডে গিয়ে এই যে মেটাটাকে কন্টেন্ট সাইড বার যেটা, ওখানে সেভ করে দিচ্ছে। কন্টেন্ট সাইড বার কোনটা জানা নেই, সো কন্টেন্ট সাইড বারে যেটা, এই যে কন্টেন্ট সাইড বার কোনটা, এই যে মেটা চলে আসে। সাইট অ্যাডমিন লগ আউট, আমি ওকে লগ ইন দেখাচ্ছে RSS। এটা যদি ভিন্ন সাইটে যাই সেখানে লগ আউট দেখাবে না।
এখানে শুধু লগ ইন দেখাচ্ছে, এন্টার RSS, কমেন্ট RSS, ওয়ার্ডপ্রেস org। আমি যদি লগ ইনে প্রেস করি, এখান থেকে চেক করেন যে এখান থেকে কোনো কিছু জাস্ট লগ ইন করার অপশনটা রয়েছে, এখান থেকে যদি লগ ইনে প্রেস করেন। বাট আমি যদি এনিওয়ান ক্যান রেজিস্টার এই কথাটা বলে দেই, যে আমি জেনারেল সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসে যদি আমি বলি যে এনিওয়ান ক্যান রেজিস্টার, সেক্ষেত্রে একটা চেঞ্জ আসবে। এখানে এসে একটু চেক করেন, আমি যদি বলি এনিওয়ান ক্যান রেজিস্টার, চেঞ্জ আসবে। আর আপনি এখান থেকে বলে দিতে পারেন যে কী ধরনের নিউ ইউজার ডিফল্ট রোল, সে যে ইউজার হিসেবে আসবে সে কী ধরনের ইউজার হিসেবে আসবে। আমি যদি বলি কন্ট্রিবিউটর, তার মানে আপনি একটা মাল্টিলেয়ার ব্লগ তৈরি করছেন। আপনি শুধু একা ব্লগার না, আরও বেশ কিছু, আপনি সাইটের ওনার একাই আপনি একটা ব্লগ বানিয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে নতুন নতুন ইউজার রেজিস্ট্রেশন করুক, ব্লগার হোক এবং এখানে ব্লগ লিখুক। বাট কন্ট্রিবিউটররা যখন ব্লগ লিখবে তখন কি সরাসরি ব্লগ চলে আসবে সাইটে? পেন্ডিং অবস্থায় থাকবে, এবং যখন সাইটের ওনার ওটাকে পাবলিশ করবে তখন পাবলিশ হবে। সো আমি সাইট কন্ট্রিবিউটরকে বলে দিচ্ছি সে কন্ট্রিবিউটর পাবে। ডেট ফরম্যাট যেভাবে আছে সেভাবে সেট করে দিলাম, টাইম ফরম্যাটটা ঠিক নর্মাল ওয়েতেই সেট করে দিলাম। আর উইক স্টার্ট আমি আমাদের দেশের জন্য বলছি স্যাটারডে। ঠিক এই সেভ চেঞ্জটা আমরা যদি করে দেই, একটা চেঞ্জ আমরা কিন্তু নিয়ে আসলাম জেনারেল সেটিংসে। এখন যদি লাইভে গিয়ে আমাদের ওয়েবসাইটটাতে গিয়ে যদি দেখি, কোনো চেঞ্জ আসছে কিনা। একটা চেঞ্জ আসছে না, খেয়াল করেছেন? আমি যখন রিলোড দিলাম, আমি বললাম যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এবং বলে দিলাম যে রেজিস্ট্রেশন করবে সে কি ধরনের রেজিস্টার হবে, কন্ট্রিবিউটর। সো মেটার মধ্যে একটা লিঙ্ক চলে আসছে রেজিস্টার নামে। এটা কি আগে ছিল? একটু চেক করে দেখেন তো আপনাদের ওখানে। ওটা এ ধরনের কোনো লিঙ্ক কিন্তু ছিল না। এখন আমি যদি রেজিস্টারে প্রেস করি, এই যে আমি রেজিস্ট্রেশন করতে পারছি, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দিয়েই আমি রেজিস্ট্রেশন করতে পারছি। ঠিক আছে, আপনি যখন ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনার ইমেলের সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটা চলে যাবে। তখন এই সাইটের রেজিস্টার্ড ইউজার, রেজিস্টার্ড কন্ট্রিবিউটর হয়ে যাবেন। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে আমি আমার সাইটে যে কাউকে রেজিস্টার্ড হিসেবে নিতে পারি, যে কেউ এসে রেজিস্ট্রেশন করতে পারে। বাট ওই তার রেজিস্ট্রেশনটা চাইলে কি আমি তাকে ক্যান্সেল করে দিতে পারি না, যে কোনো সময় রিমুভ করতে পারি। যে কোনো ইউজারকে কিন্তু সাইট অ্যাডমিনের রিমুভ করা, ব্লক করার অপশন আছে। আমি কি বোঝাতে পেরেছি? এটা কি করতে পেরেছেন কিনা? জেনারেল সেটিংসে গিয়ে ওইটাকে যদি টিক মার্কসটা দিয়ে দেন, আমি যেটা করেছি জেনারেল সেটিংসে গিয়ে আমি এই টিক মার্কসটা দিয়ে দিয়েছি যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এবং তখন সে যখন রেজিস্ট্রেশন করবে তার রোলটা কি হবে, কন্ট্রিবিউটর। তো ফ্রিলি সে রেজিস্ট্রেশন করতে পারবে এবং কন্ট্রিবিউটর রোলে সে সাইটে লগ ইনও করতে পারবে, এবং সে লগ ইন করে সাইটে পোস্ট দিতে পারবে। এবং পোস্টটা কি হিসেবে থাকবে, পেন্ডিং পোস্ট হিসেবে থাকবে। সো আমি যদি এখান থেকে দেখি যে লাইক আমি রেজিস্ট্রেশন করছি, দেখেন ইমেল টু ইউ আমাকে বলছে যে আপনার পাসওয়ার্ডটা ইমেলে দিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। বুঝতে পেরেছেন? আর যেহেতু আমরা লোকালে আছি, লোকালে থাকলে তো আর এটা করা যায় না, তাই না? লোকালে তো ইমেল যাবে না, যাবে কি? লোকাল থেকে কোনো ইমেল যাবে না। সো আমি যদি লাইভ সার্ভারে হতো, এটা যদি আমি লাইভে থাকতো, তাহলে লাইভে ইমেল যেত এবং ইমেল থেকে আমি পাসওয়ার্ডটা পেয়ে আমি লগ ইন করতে পারতাম। সে আমার কন্ট্রিবিউটর ইউজার হতো, রাইট? আমরা গতদিন দেখেছি না, ইউজার কয়েক ধরনের, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, রাইট, এবং অ্যাডমিনিস্ট্রেটর। আর সাবস্ক্রাইবাররা শুধু কি করতে পারে, সে জাস্ট অ্যাডমিন লগ ইন করতে পারে, এর বাইরে কিছু পায় না। তার মানে আমি সেকেন্ড লেয়ার ইউজার তৈরি করতে পারি এবং সাইট তৈরি করার কনসেপ্ট এখান থেকে পাচ্ছি। সো সেটিংসের জেনারেল সেটিংস আমরা দেখলাম। জেনারেল সেটিংসে আপনি টাইম জোন সেট করতে পারেন। এখানে টাইম জোনটা UTC+0 বলা আছে। আমাদেরটা কত জানো?
ইউটিসি 6 না জিএমটি আমাদের? কই আমাদের জিএমটি কি এখানে আছে? ইউটিসি দিয়ে রাখি যেহেতু জিএমটি নেই, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটাকে ইংলিশ সাইট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ স্ট্যান্ডার্ড করে রাখলাম। এরপর রাইটিং সেটিংসে যাচ্ছি। আমরা জেনারেল সেটিংস চেক করে রাইটিং সেটিংসে যাচ্ছি। এখান থেকে একটা জিনিস দেখেন, ফরম্যাটিং, কনভার্ট, লিঙ্ক, ওয়ার্ডপ্রেস শুড কারেন্ট ইন্ডিভিজুয়ালি নেস্টেড অ্যাক্সেস টু অটোমেটিক্যালি, এটা ঠিক আছে। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আপনি যখনই কোনো পোস্ট দেবেন, যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন কোথায় চলে যাবে? আপনি এখান থেকে সেটা সেট করে রেখেছেন, আনক্যাটাগরাইজ। আর যদি আপনি এখান থেকে সেট করে রাখেন আইটি ট্রেনিং, যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন সরাসরি চলে যাবে কোথায়? আইটি ট্রেনিংয়ে। সো এই জেনারেল সেটিংসে বলা আছে ডিফল্ট পোস্ট ফরম্যাট। আমার পোস্টার ফরম্যাট কী হবে? স্ট্যান্ডার্ড। যখন কোনো একটা পোস্ট দেওয়া হয়, একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো একটা পোস্ট দেওয়া হয় ওই পোস্টটার কতগুলো ফরম্যাট আছে সেটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের বাসাতে। আমি যখন পোস্ট বলছি, নিউ পোস্ট, কোন পোস্টটা দেখতে কেমন এটা একটু বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি যখন ফরম্যাট বলছি স্ট্যান্ডার্ড একরকম, এসাইট, ইমেজ, ভিডিও, অডিও, কোড, লিঙ্ক, গ্যালারি, মানে কী ধরনের পোস্ট দিতে চাচ্ছেন বুঝতে পেরেছি। আপনি যদি গ্যালারি পোস্ট দেন সেক্ষেত্রে সেই পোস্টটা দেখতে কেমন হবে, আপনি যদি লিঙ্ক পোস্ট দেন তাহলে সেটা কেমন হবে, আপনি যদি কোড পোস্ট দেন সেটা কী ধরনের হবে, আপনি কী ধরনের পোস্ট দিচ্ছেন এবং এই পোস্টের এগেনস্টে আউটপুটটা কেমন আসছে। আমি যদি মনে করেন কোনো একটা কিছু দিয়ে গ্যালারি পোস্ট, আমি গ্যালারি দিয়ে পোস্ট দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি অনেকগুলো ইমেজ দিলাম, আমার পোস্টের নামটা কি হলো, মানে ফরম্যাটটা কি হলো? গ্যালারি। আমি এখানে অডিও ভিডিও রেখেছি, আমি বলছি অডিও, অথবা ভিডিও রাখলে বলছি ভিডিও। সাইড হচ্ছে সাইড বারে কোটেশন আকারে দেওয়ার জন্য, যেটা বুঝতে পেরেছেন। বিভিন্ন ফরম্যাট, আমি তো স্ট্যান্ডার্ডটা দেখিয়েছি, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে যে কী ধরনের পোস্ট। আমি যখন যে ধরনের পোস্ট দিচ্ছি সে ধরনের পোস্টের ফরম্যাট আমাকে এখান থেকে বলে দিতে হবে। আর জেনারেল সেটিংসে, জেনারেল রাইটিংয়ে এখানে যেটা বলা আছে, রাইটিংয়ে বলা আছে যে ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কী হবে? স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট ভায়া ইমেল। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় যে আমার যদি এই অথেন্টিকেশনটা ঠিকঠাক মতো দেওয়া থাকে, আমি যদি এই অথেন্টিকেশনটা ঠিকঠাক মতো দিয়ে রাখি, যে আমার মেল সার্ভার এইটা, পোর্ট এইটা, এবং আমার লগ ইন নেম পাসওয়ার্ড আমার জানা আছে, সেক্ষেত্রে আমি যদি ইমেল করি এই পার্টিকুলার অ্যাড্রেসে তাহলে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। মানে এতটাই স্মার্ট ওয়ার্ডপ্রেস যে আমি যদি এই অ্যাড্রেসে ইমেল করি ওই ইমেলটাকে সে পোস্ট হিসেবে ধরে নেবে। ইমেলের সাবজেক্টটা হয়ে যাবে টাইটেল আর ইমেলের বডিটা হয়ে যাবে পোস্ট। বুঝতে পেরেছেন? তো যদি এটা লাইভে রাখা সম্ভব হয়, আমরা যদি ওয়ার্ডপ্রেসের কোনো ওয়েবসাইট লাইভে রাখি সেক্ষেত্রে এই বিষয়টাকে টেস্ট করা যায়। তো আপনার মেল সার্ভার এখানে আসতে হবে, মেল সার্ভারের অ্যাড্রেস, মেল সার্ভারের পোর্ট, তারপরে মেইলের লগ ইন, ইউজার আইডি, পাসওয়ার্ড, আর এটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা এখান থেকে বলা আছে। বাই ডিফল্ট আনক্যাটাগরাইজ অপশনে চলে যাবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের রাইটিং ইনফরমেশনগুলো, যে কীভাবে রাইট করা যাবে। ওকে, তো এখানে কোনো কোশ্চেন আছে রাইটিংয়ে? আপনার রুবেল? When you publish a new post, WordPress automatically notify the following site update server. For more about this, see update server on the Codex multiple server URL. Update services. This line breaks with line breaks. আচ্ছা, আমি আপডেট সার্ভিসে গিয়ে দেখি এটা বিষয়টা কি। RPC piomatic.com update service, common uses, well, RPC pin service, এই যে RPC pin দিতে। আচ্ছা, আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেসকে কখনো আপডেট করেন,
রাইট, ওয়ার্ডপ্রেসের ভার্সন যদি আপডেট হয়ে যায় সেক্ষেত্রে এখানে এসে আপনার এই সার্ভিসটাকে ওইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেভ চেঞ্জ করলে ওই অ্যাড্রেস অনুযায়ী এক্সএমএল রিলেটেড যে পোর্শনগুলো আছে এগুলো আপডেট হয়ে যাবে। ডাটা ট্রান্সফারের যে প্রোটোকল সার্ভিসগুলো আছে ওয়ার্ডপ্রেসের সাথে আদার্স লিঙ্কগুলোর জন্য, যে লোকাল ওয়ার্ডপ্রেসের সাথে লাইভ সার্ভারের যে কানেকশন, এগুলোকে আমি আপডেট করে দিলাম। আপডেট প্যাচ দিয়ে আমি ওর ওয়ার্ডপ্রেসটা 4 ছিল, 5 নতুন ভার্সন আসে আমি 5-এ কনভার্ট করলাম। তখন রিলেশনাল যে বিষয়গুলো থাকে, যে ডাটা ট্রান্সফারের যে বিষয়গুলো থাকে, ইন্টারনাল বিষয়গুলোকে আপডেট করার জন্য এই অ্যাড্রেসটা ইউজ করা হয়ে থাকে। সো এই অ্যাড্রেসও হতে পারে। আবার আপডেট সার্ভিসের ক্ষেত্রে এখানে আরও বেশ কিছু অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু খেয়াল করেছেন? সো নর্মালি আপনি এপিআই রিলেটেড অথবা আরপিসি রিলেটেড আপডেট দিতে পারেন। মূলত এই ফার্স্ট আরপিসি রিলেটেড আপডেটটাই সবসময় কাজ করে, এই জন্য এই অ্যাড্রেসটাই এখানে দেওয়া আছে। ওকে, রিডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনি ফ্রন্ট পেজে ডিসপ্লে হবে কিভাবে, ইয়োর লাস্ট পোস্ট। আমি যখনই কোনো পোস্ট করি লাস্টের পোস্টটা কি শুরুতে আসে না? আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই যে না আমার ফার্স্টে ফ্রন্ট পেজে কি থাকবে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, স্যাম্পল পেজ, এবিসি, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। পোস্ট পেজে কি থাকবে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, স্যাম্পল পেজ, এবিসি। আপনি যে কোনো একটা পেজ আপনার হোমের জন্য সিলেক্ট করে দিতে পারেন। বাট যেহেতু এটা একটা ব্লক সাইট, আপনি কি বলছেন, ইয়োর লাস্ট পোস্টটাই ওখানে ডিসপ্লে করবে। হোম পেজে কি করে, নাম্বার অফ পোস্ট থাকে, আমি যে লাস্ট পোস্টটা দিচ্ছি সেই লাস্ট পোস্টটাই ওখানে গিয়ে ডিসপ্লে করছে। আচ্ছা, ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, এক পেজে কতগুলো পোস্ট ডিসপ্লে করবে, 10টা। সো আপনি এটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। সিন্ডিকেট ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, আমি যদি নিয়ে আসছি না কিছু, ফিড ইউআরএল বাই ডিফল্ট কয়টা শো করছিল, 10টা শো করছিল। সো এখান থেকে আমি সেটা জেনারেল সেটিংসে কমিয়ে বাড়িয়ে রাখতে পারি। তারপরে ফিড রিলেটেড, ফর ইচ আর্টিকেল ইন এ ফিড শো ফুল টেক্সট অর সামারি, ফিডের কিন্তু আমাদের ফুল টেক্সটই শো করছিল। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমি আমার এই সাইটটাকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করতে চাচ্ছি কিনা, ইন্ডেক্সিং করতে চাচ্ছি কিনা, যদি চাই টিক মার্কস দিব, আর যদি না চাই টিক মার্কস দিব না। বুঝতে পেরেছেন যে সার্চ ইঞ্জিন এসইও যারা করেছেন তাদের এই সেটিংসটা কিন্তু লাগবে। এই যে ওয়ার্ডপ্রেসের সাইট নর্মালি এসইও ফ্রেন্ডলি, সো আপনাকে কিছু কিছু কাজ শুধু করতে হবে এসইও ফ্রেন্ডলি করার জন্য। এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে এই কাজটা, যে আপনি রিডিংয়ে এসে সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্স দিস সাইট এটা বলে দিতে হবে। আর আরেকটা জিনিস আছে, যে যখনই এসইও ফ্রেন্ডলি কনসেপ্টটা চলে আসে, একটা প্লাগইন আছে এসইও অল ইন ওয়ান। আপনি যখনই ওই প্লাগইনটা ইনস্টল করবেন, আমি অ্যাড নিউ বলছি, আমি ওই প্লাগইনটা ইনস্টল করে একটু দেখাই, এসইও অল ইন ওয়ান। টিক মার্কস দিয়ে দেবেন। একটা প্লাগইন আছে, এখান থেকে আমি যদি সার্চ দিই এসইও অল ইন ওয়ান, অল ইন ওয়ান এসইও প্যাক, ঠিক আছে, অল ইন ওয়ান এসইও প্যাক ইম্পোর্টার, all in one SEO pack and Q Translate X, আমি all in one SEO বলছি, install now। সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এটাকে যদি আমি অ্যাক্টিভ বলি, এই প্লাগইনটাকে যদি আমি অ্যাক্টিভ করে দেই, যারা এসইও করেছেন তাদের জন্য ওয়ার্ডপ্রেসের রিলেভেন্সিটা বেড়ে যাবে, ওয়ার্ডপ্রেসে বেশ কিছু ইস্যু যুক্ত হবে আর কি। এখান থেকে আমি ডিসমিস করছি বিষয়টাকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন পোস্ট দিতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে অনেকগুলো পোস্ট চলে আসছে না,
আমি যদি নতুন একটা পোস্ট দিতে যাই, এই যে এখানে দেখেন, এখানে আপনি টাইটেল দেবেন, এখানে আপনি ডেসক্রিপশন দেবেন, এখানে আপনি কিওয়ার্ডস দেবেন। আপনি যখন পোস্ট দিতে যাচ্ছেন, যখন কোনো পেজ দিতে যাচ্ছেন, নর্মালি এসইওর ক্ষেত্রে কি হয়, যে কোনো পোস্টের ক্ষেত্রে তার কি টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, কিওয়ার্ড লাগে, তাই না? আমরা যখন এসইও শিখেছিলাম কি বলেছিলাম, প্রত্যেকটা পোস্টে কি দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। এটা অটোমেটিক আপনি যখনই ওই এসইও অল ইন ওয়ান কিওয়ার্ড প্লাগইনটা ইনস্টল করেছেন, যখনই আপনি কোনো পোস্ট দিতে যাচ্ছেন, যখনই কোনো পেজ দিতে যাচ্ছেন, সবার নিচে এই 3টে পোর্শন চলে আসে। তখন আপনি অনায়াসে এগুলো এখান থেকে লিখে দিতে পারেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে আমরা যেটা শিখছিলাম সেটিংসে কোন পোর্শন পর্যন্ত আমরা গিয়েছি? রিডিং, ডিসকাশন কি হয়েছে? ডিসকাশন, রিডিং শেষ হয়েছে, ডিসকাশনে এসে আমরা লাস্ট ডেতে দেখেছিলাম ওই যে কমেন্টসের জন্য, তাই না? এই যে এখানে attempt notify any blog link from this article, allow link notification from other blog, allow people to post comments on your new article, তাই না? আপনি কিন্তু অ্যালাউ করতে পারেন, allow people to post comments on your new article। আমি আর্টিকেলে কিন্তু যে কাউকে পোস্ট করতে অফার করতে পারি। কমেন্ট অথর মাস্ট ফিল আউট দিস নেম অ্যান্ড ইমেল, এটা দেখেছিলাম না? এটা কিন্তু দেখেছিলাম। তারপরে কি, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড টু লগ ইন ফর কমেন্টস। হ্যালো ইসলাম, হ্যাঁ 6টা থেকে না 4টা থেকে আমার ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, এই যে এখানে বলা আছে ইমেল মি whenever anyone post a comments, যখনই কেউ পোস্টে কমেন্টস করবে তার কাছে ইমেল চলে যাবে। এ কমেন্টস হেল্প ফর দ্য মডারেশন। তো কমেন্টসটা কিন্তু সরাসরি পাবলিশ হবে না, মডারেট হয়ে তারপরে পাবলিশ হবে, মানে অথর যিনি সেটাকে সে পাবলিশ করবে। বিফোর কমেন্টস অ্যাপিয়ার, কমেন্টস অথর মাস্ট হ্যাভ প্রিভিলাইজ অ্যাপ্রুভ কমেন্টস। সো কমেন্টস অথর অলওয়েজ কী করবে, এটাকে অ্যাপ্রুভ করবে, দেন অথরাইজ হবে। এই ছিল অ্যাকচুয়ালি ডিসকাশন সেটিংসে। আচ্ছা, মিডিয়াতে কিছু বিষয় আছে যে এখানে ছোট যে বিষয়, যে আমি থাম্বলিং সাইজটা জেনারেলে কত করব, মিডিয়াম সাইজটা কত হবে, লার্জ সাইজটা কত হবে। যখন কোনো একটা মিডিয়া আপনি আপলোড করেন, ওই মিডিয়াগুলোকে আপনি কিন্তু রিসাইজ করতে পারেন। এই যে মিডিয়াগুলোতে আপনি যদি যান, লাইব্রেরিতে আমি যদি যাই, লাইব্রেরিতে গিয়ে কোনো একটা ইমেজ, এই যে আপনি সিলেক্ট করলেন, চেক করলেন, তাই না? কোনো একটা ইমেজকে কিন্তু আপনি সেট করেছেন, এটাতে এডিট ইমেজে যেতে চাচ্ছেন, আমি এডিট ইমেজে গেলাম। এটা কিন্তু আপনি স্কেল করে নিতে পারেন, আপনি রিসাইজ করে নিতে পারেন, বুঝতে পেরেছেন? আপনি রিসাইজ করে নিতে পারেন। অ্যাপ্রক্স রেশিও আপনি এখান থেকে নিতে পারেন, আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। সেই অনুযায়ী কিন্তু ওখানে বলা হয়েছে যে অল মিডিয়া আইটেমস। আমি যদি বলি যে ইমেজগুলো আমাকে দেখাও, ইমেজগুলো দেখালো, কোনো একটা ইমেজকে আমি সিলেক্ট করলাম, ওই পার্টিকুলার ইমেজটার আমি বলছি যে ওই পার্টিকুলার ইমেজটাকে আমি যদি বলি যে, মনে করেন আমি এই ইমেজটাতে নিয়ে আসলাম, অ্যালার্ট করব, ডেসক্রিপশন দিব, সেটা আমি দিতে পারি। সো এডিট ইমেজে যদি যাই, আমি যখন কোনো ইমেজকে এডিট করতে গেলাম, এটার উইথ কত, হাইট কত, সেটা কিন্তু বাই ডিফল্ট দেখাচ্ছে। ইমেজটা আমি ক্রপও করতে পারি এখান থেকে। আবার ইমেজটা এখান থেকে দেখেন আমি যে কোনো শেপে নিয়ে নিতে পারি, ঘোরাতে পারছি না, আমি কিন্তু স্পিন করতে পারছি। সো এই এডিটেবল মুডগুলো যেভাবে আসে। আর ওখানে জেনারেল সেটিংসে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে, জেনারেল সেটিংসের যে মিডিয়াতে যে বিষয়টা বলা আছে যে আপনি যখনই কোনো ইমেজ ফাইল নেবেন, তার থাম্বলিং সাইজটা কতটুকু হবে বাই ডিফল্ট সেটা এখান থেকে সেট করা আছে। মিডিয়াম সাইজটা কতটুকু হবে সেটা সেট করা আছে। লার্জ সাইজটা কতটুকু হবে সেটাও এখান থেকে সেট করা আছে। এই আর কি, এর বাইরে কিছু নেই। আর লাস্ট হচ্ছে পার্মালিঙ্কটাতে আমরা আসি। পার্মালিঙ্কটাতে এসে যেটা দেখা যাচ্ছে যে আমার সাইটের অ্যাড্রেসে ইউআরএলটা কেমন হবে। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি কোনো আর্টিকেলে পোস্ট করি, কোনো আর্টিকেলে ক্লিক করি, এই আর্টিকেলটাকে কিভাবে আসে,
ডেট আসছে, তারপরে আর্টিকেলের নামটা আসছে। খেয়াল করেছেন না? এটা কত তারিখে পড়েছে? 26/11/2012। এটা কিন্তু অনেক আগের একটা পোস্ট। 26/11/2012। এটা আমি লাইভ সাইট থেকে কিন্তু ইম্পোর্ট করে এক্সপোর্ট করে নিয়ে আসছি, এই জন্য অনেক পুরনো। তারপরে এটা আসছে। সো পারমালিঙ্কসে কি সেট করা আছে? প্রথমে ডে আসবে, তারপরে নেম। তাহলে ওই ফর্মেটে দেখাচ্ছে। আমি যদি বলি ডিফল্ট যে পি নাম্বার দেখাবে, অথবা মান্থ অ্যান্ড নেম দেখাবে, অথবা নিউমেরিক দেখাবে, ঠিক আছে, আর্কাইভ নাম্বার দেখাবে, পোস্ট নেম দেখাবে, ঠিক আছে, শুধু পোস্টের নামটা দেখাবে যে সাইটের পরে স্যাম্পল পোস্ট। এই যে পোস্ট নেম, এটা স্ট্যান্ডার্ড। মানে আমরা যদি এসইও কনসেপ্টে ধরি, তাহলে স্ট্যান্ডার্ড কোনটা? পোস্ট নেম, রাইট? আপনি পোস্ট নেমও করতে পারেন, এবং কাস্টমাইজও করতে পারেন। আমি যদি পোস্ট নেমে যাই, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা এটা চেঞ্জ করে করে দেখতেও পারেন আর কি। আমি যদি এডিট ওয়ার্ডপ্রেস ব্লগে যাই, ওয়ার্ডপ্রেস ব্লগটাতে আমি যদি এবার অ্যাডভান্সের ওইটাতে যাই, তো চেঞ্জ হয় নাই আর কি। এই যে দেখেন, খেয়াল করেন, আমি ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যখন আসছি, ওয়ার্ডপ্রেস ব্লগের পর ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স আসছে, তখন কি আর ডেট আছে? এটাই কিন্তু এসইওতে অপটিমাইজড, এবং এই ইউআরএলটা সবচেয়ে বেশি পছন্দ করা হয়। তাহলে কি আসবে? কোন সার্কেলটা আপনি দিয়ে দেবেন? কোন রেডি বাটনটা? পোস্ট নেম। সো আমরা জেনারেল সেটিংসের বেশ কিছু বিষয় আজকে দেখলাম, এবং টুলসের কিছু ইস্যু আজকে শেষ করেছে। সো এই বিষয়গুলো একটু ক্লারিফাই হয়ে নিতে হবে, বা প্র্যাকটিস করতে হবে নেক্সট মঙ্গলবারে ক্লাসে আসার আগে, ঠিক আছে? দেন আমরা কিন্তু আর্টিকেলে, মানে আমরা অ্যাকচুয়ালি টেমপ্লেটিং কনসেপ্টে ঢুকতে পারবো। এডিটরের মাধ্যমে প্রথমে ঢুকবো, তারপরে নতুন টেমপ্লেট বানাতে শিখবো। এবং এর মধ্যে আপনাদের জুমলা সাইট দেখানোর কথা ছিল, তাই না? তো জুমলা সাইট নেক্সট ক্লাসে তাহলে একটা নিয়ে আসেন, কীভাবে নিয়ে আসতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো চেষ্টা করেন, হ্যাঁ, জুমলা সাইটটা নিয়ে আসতে। একটা পেন ড্রাইভ দেন রাজীব, আমি ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও ও শেয়ারটা না, দেখেন একটা জিনিস ওদের দেখাচ্ছিলাম, যে গুগল ড্রাইভে আপলোড করার পর, এটা তো আপলোড হয়ে গেল, তখন এটাকে আমি গেট লিঙ্ক শেয়ার, এটাকে এই যে লিঙ্কটা আছে না, এই যে এটাকে আপনি সিলেক্ট করেছেন, ক্লিক করার পর আমি যদি শেয়ার বলি, শেয়ার করছে। হ্যালো, হ্যাঁ মাহমুদ, হ্যালো, তো কেমন আছো? আছি, ভালোই আছি। হ্যাঁ, রোজা আছে। সব রোজা আছে। তো বাসায়, আমি তো অফিসে। না, আমি অফিসে আছি। হ্যাঁ, আমার ছুটি নেই। কি বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। মোহাম্মদপুরে কোন দিকে পাওয়া যায় না? ককশিটগুলো তুই কৃষি মার্কেটে একটু খোঁজ নিতে পারিস, মোহাম্মদপুর কৃষি মার্কেট। পাওয়া যাইতে পারে, আমি শিওর না, বাট এটা তুই দেখতে পারিস। আর টাউন হলটা একবার চেক করে দেখবি। তুই কি এদিকে চলে আসিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। হ্যাঁ বলেন। এস ই এস এ এন ডি আর 82@gmail না? নোট অ্যাড করতে পারেন, আমি অ্যাড পেপল করতে পারি। যখনই সেন্ড বলে দিব, এর লিঙ্ক তার কাছে চলে যাবে। ঠিক আছে, আমি ধরেন সেন্ড করে দিলাম, আপনার কাছে ইমেল চলে যাবে। এখন এটা সিলেক্ট আছে, আবার আমি কি করছি? শেয়ার করছি। আপনার নাম বলেন, আপনার ইয়েটা বলেন। হ্যাঁ,
FARAH এই যে farahfahmida7 gmail, দেন আপনি সেন্ড করে দিচ্ছেন, আপনার কাছেও চলে গেল। হ্যাঁ, সো আমি যে কারো কাছে পাঠিয়ে দিতে পারি, আপলোড করে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। আমি আজকেরটা দিয়ে দিচ্ছি পেন ড্রাইভে।